আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো বক্স নিয়ে জানবো ডেভিডসনের। একটা হচ্ছে 16.25, একটা হচ্ছে 16.26। এখানে দুটো স্কোর নিয়ে আলোচনা করা হয়, যদিও এটা আমাদের এমবিবিএস লেভেলের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। তবে আমাদের এফসিপিএস বা অন্যান্য পরীক্ষাগুলোতে এগুলো এমসিকিউ হিসেবে আসতে পারে, বা অন্যান্য জায়গাতে আমাদের লাগতে পারে, বিশেষ করে পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এগুলো আমাদের লাগবে। তো এখানে 16.25-এ যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে CH2DS2 ভ্যাসকি স্কোর। এটাকে আমরা এইভাবে উচ্চারণ করি আর কি, মজা করে। আরেকটা হচ্ছে আমাদের হ্যাজব্লাইড স্কোর। এখন এই দুইটা স্কোর বা দুইটা যে বক্স আছে, এই দুইটা বক্সে দুইটা জিনিস আমাদের স্কোরিং করা হয় বা এস্টিমেট করা হয়। আমাদের CH2DS2 ভ্যাস যে স্কোরটা আছে, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি কোনো একটা পেশেন্টের যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে তাহলে তার স্ট্রোক হওয়ার চান্সটা কতটুকু। ঠিক আছে, তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে স্ট্রোক হওয়ার যে চান্সটা কতটুকু, সেই রিস্ক ফ্যাক্টরটা অ্যাসেস করার জন্য বা এস্টিমেট করার জন্য আমরা CH2DS2 ভ্যাসকি স্কোরটা করে থাকি। ঠিক আছে। আরেকটা হচ্ছে ধরুন কারোর ক্ষেত্রে আমরা ধরুন এই CH2DS2 ভিএসসি স্কোর এমন হলো যে সেখানে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি প্রোফাইল্যাক্সিস দেওয়া লাগলো। তো যদি আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি প্রোফাইল্যাক্সিস দিই, সেক্ষেত্রে আমাদের সেই অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি থেকে ব্লিডিং রিস্ক কতটা হতে পারে সেটা আমরা দেখার জন্য বা এস্টিমেট করার জন্য আমরা করি হ্যাজব্লাইড স্কোর। তাহলে আমরা CH2DS2 ভ্যাসকি স্কোরটা করি আমাদের কোনো একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টের রিস্কের চান্স কতটুকু আছে সেটা এস্টিমেট করার জন্য, এবং সেই অনুযায়ী আমরা প্রিভেন্টেটিভ মেজার হিসেবে প্রোফাইল্যাকটিক অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দিই। এখন কাউকে যদি অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দিই, সেই অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দেওয়ার কারণে সেই পেশেন্টের ব্লিডিং রিস্ক কতটুকু আছে সেটা দেখার জন্য আবার আমরা করি হ্যাজব্লাইড স্কোর। বোঝা গেছে? আচ্ছা, আর আমরা এই দুইটা স্কোর নিয়ে একটু জানি কেমন। এখানে দেখুন CH2 দেওয়া আছে, তার মানে কি এই A2 মানে এখানে 2 পয়েন্ট দিবেন আপনি, S2 মানে 2 পয়েন্ট দিবেন আপনি, এবং বাকি যেগুলো আছে CH, D, VA, SC এই সবগুলোতে এক এক পয়েন্ট করে। মানে 2 মানে বোঝাচ্ছে 2 পয়েন্ট দেওয়া লাগবে এখানে। ঠিক আছে, যদি এই প্যারামিটারটা ফুলফিল করে। সি দিয়ে মানে কি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। যেই পেশেন্টের আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের যে রিস্ক ফ্যাক্টর, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে যে স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর, সেটা আমাদের এস্টিমেট করার জন্য দেখব সেই পেশেন্টের যদি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর থাকে তাহলে আমরা রিস্ক তার 1 পয়েন্ট দিয়ে দিব। তারপরে দেখবো তার হাইপার টেনশনের হিস্ট্রি আছে কিনা, বা সেই পেশেন্ট হাইপার টেনসিভ কিনা। যদি হাইপার টেনসিভ থাকে তাকে আমরা 1 পয়েন্ট দিয়ে দিব। তাহলে সিতে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এইস হাইপার টেনশন। A2-তে এজ। এজ যদি কোনো পেশেন্টের 75 বছর বা তার বেশি হয় তাহলে তাকে আমরা 2টা পয়েন্ট দিয়ে দেবো, কারণ এখানে A2 দেখা আছে, তাই তো। ডিতে ডায়াবেটিস মেলাইটাস, যদি ডায়াবেটিস থাকে তার 1 পয়েন্ট। S2-তে প্রিভিয়াস স্ট্রোক। ঠিক আছে, প্রিভিয়াসে যদি তার কোনো স্ট্রোকের হিস্ট্রি থাকে বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক TIA যদি থাকে, সেক্ষেত্রে আমরা তাকে 2টা পয়েন্ট দিয়ে দেবো। ভিতে কোনো ভাস্কুলার ডিজিজের হিস্ট্রি আছে কিনা, থাকলে 1 পয়েন্ট। আর এতে এজ ধরুন তার 75 বা তার বেশি না, কিন্তু মোটামুটি 65 থেকে 74 বছর পর্যন্ত, এই লিমিটের ভিতরে, তাহলে তাকে আমরা 1 পয়েন্ট দিব। এসসিতে সেক্স ক্যাটাগরি। সেক্স ক্যাটাগরি কীরকম হয় তার উপরে ভিত্তি করে আমরা 1 পয়েন্টই দেবো। যদি ফিমেল হয়, ফিমেলের রিস্কটা বেশি থাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে স্ট্রোকটা হওয়া, কারণ তাকে আমরা 1 দিয়ে দিব। তাহলে টোটাল স্কোর কত হয়? ম্যাক্সিমাম সবগুলো যদি আমরা যোগ করি টোটাল স্কোর হয় 9। কোনো পেশেন্টের যদি 1 পয়েন্টও না হয় তাহলে তার কোনো প্রোফাইল্যাক্সিস বা অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি লাগবে না। কারোর পয়েন্ট যদি 1 হয় তাহলে তার রিস্ক মানে চান্স অফ স্ট্রোক 1.3%। সেক্ষেত্রে আমরা কী করবো, তাকে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দিয়ে দিব, এবং সে যদি মেল হয় সেক্ষেত্রেই দিব। তাহলে শুধুমাত্র মেইলের ক্ষেত্রে 1 পয়েন্ট হলে আমরা দিব। 2+ পয়েন্ট যদি হয় তাহলে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি তার লাগবেই, সেটা ফিমেল হোক অথবা মেল হোক। বুঝে গেল? তাহলে এই যে 9টা পয়েন্টের কথা বললাম, এই 9 পয়েন্টের ভিতরে কারোর যদি 0 পয়েন্ট হয় তার কোনো প্রোফাইল্যাক্সিস লাগবে না। কারো যদি 1 পয়েন্ট হয় সেক্ষেত্রে আমরা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দিব যদি মেল হয় তাহলে। আর যদি 2-এর বেশি পয়েন্ট হয় সেক্ষেত্রে আমরা মেল হোক ফিমেল হোক সব ক্ষেত্রেই আমরা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দিয়ে দেবো। তাহলে CH2DS2 ভ্যাসকি স্কোর বোঝা গেল। সিতে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এইসে হাইপার টেনশন, এইটা এইজ। ডিতে ডায়াবেটিস মেলাইটাস, এসে প্রিভিয়াস হিস্ট্রি অফ স্ট্রোক বা TIA। ভিতে ভাস্কুলার ডিজিজ, এইতে আবারও এজ 65 to 74। তারপরে এসে সেক্স ক্যাটাগরি যদি ফিমেল হয়, এইগুলো। এখন কোনো একটা পেশেন্ট ধরুন আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দিচ্ছি। অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দিলে আবার তার অ্যাডভার্স ইফেক্টটা কী হয়? অ্যাডভার্স ইফেক্ট এটা হয় আমাদের কমপ্লিকেশন এটা হয় যে সেখান থেকে ব্লিডিং রিস্ক থাকে। এই ব্লিডিং রিস্ক কারোর হচ্ছে কি না সেজন্য আমরা তার কী করবো, তার হ্যাজব্লাইড স্কোর দেবো ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট শুরু করার পরে। হ্যাজব্লাইড স্কোরিং করে যদি তার দেখি হ্যাজব্লাইড স্কোর মোর দ্যান 3 হয়ে গেছে, মোর দ্যান 3 হলে তাহলে সেই পেশেন্টকে আমরা ক্লোজলি মনিটর করবো, কারণ সেই পেশেন্টের আবার ব্লিডিং রিস্ক হওয়ার চান্স আছে।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হ্যাশ ব্লেডের ভিতরে কী কী আছে? এইচএএস বিএলইডি, এই হ্যাশ ব্লেড স্কোর। এই হ্যাশ ব্লেডের ভিতরে এইচ দিয়ে আমরা মনে রাখবো হাইপার টেনশন। হাইপার টেনশন তখনই বলবো যখন এই পেশেন্টের সিস্টোলিক হাইপার টেনশন মোর দ্যান 160 হবে। সিস্টোলিক হাইপার টেনশন বা সিস্টোলিক প্রেশার মোর দ্যান 160 মিলিমিটার অফ মার্কারি হলে তাকে আমরা হাইপার টেনশন অনুযায়ী ক্লাসিফাই করবো এবং তাকে 1 পয়েন্ট দিয়ে দিব। এতে হচ্ছে অ্যাবনর্মাল লিভার ফাংশন। তার লিভার ফাংশন যদি অ্যাবনর্মাল হয়, ঠিক আছে, লিভার ফাংশন অ্যাবনর্মাল বলতে আমরা কী বুঝছি? হয়তো তার সিরোসিস আছে অথবা বিলিরুবিন অনেক বেশি যাবে, বিশেষ করে রেফারেন্স রেঞ্জে যেই আমরা জানি 0.2 থেকে 1.2 বা 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটাকে আমরা মোটামুটি রেফারেন্স রেঞ্জ ধরি। এই 1.2 এর ডবল যদি হয়ে যায়, ডবলের উপরে হয়ে যায়, তখন সেটা একটা ঝামেলা হতে পারে। ট্রান্সামাইনেস যদি 3 টাইমস অফ দ্য আপার লিমিট অফ দ্য রেফারেন্স রেঞ্জ হয়ে যায়, তাহলে সিরোসিস থাকতে পারে, বিলিরুবিন 2 গুণের বেশি, এবং ট্রান্সামাইনেসগুলো 3 গুণের বেশি হলে আমরা ধরবো সেটা হচ্ছে অ্যাবনর্মাল লিভার ফাংশন। আরেকটা হচ্ছে অ্যাবনর্মাল রেনাল ফাংশন। ক্রিয়েটিনিন যদি 200 মাইক্রোমোল পার লিটারের বেশি হয় বা 2.26 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে তাকে 1 পয়েন্ট দিয়ে দিব। ঠিক আছে, তাহলে কী বললাম আমরা? হাইপার টেনশন বললাম, এতে অ্যাবনর্মাল লিভার ফাংশন, আর হচ্ছে অ্যাবনর্মাল রেনাল ফাংশন। এতে হচ্ছে স্ট্রোকের হিস্ট্রি যদি থাকে। বিতে হচ্ছে ব্লিডিং। ঠিক আছে, ব্লিডিং বলতে প্রায়র কোনো ব্লিডিং হচ্ছে কিনা, কোনো মেজর ইভেন্টের কারণে ব্লিডিং হচ্ছে কিনা। এলে হচ্ছে লেবাইল আইএনআর বা ইন্টারন্যাশনালাইজ রেশিও যেটা বলি, বা অন ওয়ারফেরিন, সেটা আমরা দেখব। ইতে হচ্ছে এল্ডারলি। আমরা যদি মোটামুটি 65 ইয়ার্সের উপরে এজ হয় তাহলে সেটাকে আমরা এল্ডারলি ধরে নিব। ড্রাগস কি, আমরা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ নিচ্ছি কিনা, হাই অ্যালকোহল কনজামশন কিনা, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা 1 পয়েন্ট করে দিয়ে দেবো। তো এই হ্যাশ ব্লেড স্কোরে ও মোট টোটাল পয়েন্ট হয় হচ্ছে 9 পয়েন্ট। গণনা করুন 9 হবে। তাহলে 9 পয়েন্ট যদি হয়, এর ভিতরে যদি 3 পয়েন্ট বা তার বেশি থাকে, তখন আমরা ধরবো এই পেশেন্টের ব্লিডিং রিস্ক আছে এবং তাকে আমরা মনিটরিং করব। তাহলে এটাই ছিল আমাদের হচ্ছে চার্ট 2 DS2 ভ্যাস্ক স্কোর এবং হচ্ছে হ্যাশ ব্লেড স্কোর। আবারও বলি, আমরা চার্ট 2 DS2 ভ্যাস্ক স্কোর তাকেই করবো যে একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট এবং যার স্ট্রোক হওয়ার পসিবিলিটি আছে। তো এই রিস্ক অফ স্ট্রোক অ্যাসেস করার জন্য আমরা এই চার্ট 2 DS2 ভ্যাস্ক স্কোর করবো। তার পয়েন্ট যদি 0 হয় তাহলে ঠিক আছে, কোনো প্রোফাইল্যাক্সিস দেবো না, কিন্তু যদি 1 পয়েন্ট হয় সেক্ষেত্রে আমরা, যদি মেল হয়, আমরা তাকে অরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি প্রোফাইল্যাক্সিস দেবো। যদি 3 বা তার 2 বা তার বেশি হয়, তখন আমরা মেল হোক ফিমেল হোক দুজনকে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দেবো। এখন যাদেরকে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দিচ্ছি তাদের আবার ব্লিডিং রিস্ক থাকে। তো এই ব্লিডিং রিস্ক এস্টিমেট করার জন্য আমরা হ্যাশ ব্লেড স্কোর করবো। যদি 3 এর বেশি হয় তাহলে তাকে আমরা ক্লোজ মনিটরিং করবো, যাদের ব্লিডিং হলে আমরা প্রম্পট ম্যানেজমেন্ট করতে পারি। ঠিক আছে, এটাই ছিল মোটামুটি।